আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রায় 10,000 টাকা জরিমানার মুখোমুখি হইলাম। আমার বাসায় একটা চিঠি আসছে পুলিশের কাছ থেকে। সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো আজকে আপনাদের সাথে, যে ইটালির পুলিশ কতটা পাওয়ারফুল, কতটা দায়িত্বশীল, বিপরীত দিকে আমাদের দেশের পুলিশ কতটা পাওয়ারফুল এবং তারা শাসক শ্রেণীরকে কতটুকু সার্ভ করে, সেগুলো নিয়ে বলবো। আমার কাছে একটা চিঠি আসছে, সেটা হলো আমি ট্রাফিক আইন অমান্য করছি। এখানে লেখা আছে 30/1/2026 বিকাল 6:30 আমি একটা রাস্তায় ঢুকছি। রাস্তার কোন অংশে আমি ঢুকছি সেই নাম্বারটাও লেখা আছে, 26 নাম্বার। এবং সেখানে লেখা আছে যে আমি এমন একটা কোর্সিয়া দিয়ে গেছি, এমন একটা লেন দিয়ে আমি অতিক্রম করছি আমার নিজস্ব যানবাহন নিয়ে, যেই লেনটা শুধুমাত্র বাসের জন্য রিজার্ভাত, বাসের জন্য নির্দিষ্ট। ইটালিতে শহর এলাকা যেখানে বেশি যানজট হয়, ইটালি না, ইউরোপের প্রায় সব দেশেই সিটি সেন্টারের মধ্যে, সিটির মধ্যে পাবলিক বাস চলার জন্য আলাদা লেন দেওয়া আছে। সেই লেনে যদি কেউ ঢুকে তাকে জরিমানা গুনতে হবে। তো আমাকে যে জরিমানাটা পাঠাইছে আমার বাসায়, সেটা হলো আমি এই চিঠিটা রিসিভ করার 5 দিনের মধ্যে যদি জরিমানা দেই, তাহলে দিতে হবে হচ্ছে 71 ইউরো, প্রায় 10,000-এর কাছাকাছি টাকা, বাংলা টাকা। আর যদি 5 দিনের পরে দেই, তাহলে আমাকে দিতে হবে প্রায় 100 ইউরো, 96 ইউরো, যেটা প্রায় 14,000-এর কাছাকাছি। এখন এই যে জরিমানাটা আমাকে পাঠাইলো, আমরা যে ইউরোপের কথা বলি যে ইউরোপ অনেক উন্নত, আমি এখন একটু আলাপ করব এই জরিমানার বিষয় নিয়ে, যে উন্নতিটা আসলে একটা ইন্টারনাল ব্যাপার। আমরা উন্নতি বলতে মনে করি রাস্তাঘাট, তারপরে বিল্ডিং, এগুলোকে আমরা উন্নতি মনে করি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু উন্নতি না। উন্নতি হচ্ছে আমার যে জরিমানাটা আসছে, এটা আমাকে দিতেই হবে। এবং আমি যদি ট্রাম্পের আত্মীয় হই, এই জরিমানাটা মওকুফ করার কোনো সুযোগ নাই। জরিমানাটা আমাকে অটোমেটিক ক্যামেরার মাধ্যমে, ক্যামেরা ছবি তুলছে, আমার গাড়ির নেম প্লেট তারা ওইখানে উঠায় নিছে এবং আমার বাসায় তারা চিঠি পাঠায় দিছে। আমি চিঠি রিসিভ করার জন্য বাসায় ছিলাম না, এই জন্য আমার নিকটস্থ পোস্ট অফিসে তারা চিঠিটা দিয়ে গেছে। দেখেন, পোস্ট অফিস পৃথিবীতে আজও খুবই গুরুত্বপূর্ণ। ইটালিয়ান যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের মাধ্যমে আপনি আপনার গ্রিন কার্ড বলেন বা যেই কার্ডের মাধ্যমে আপনি ইউরোপে কাজ করবেন, সেই কার্ডের প্রাথমিক যে স্বীকৃতিটা তারা পোস্ট অফিসটাই দেয়। এবং পোস্ট অফিসের ওই কাগজ দিয়ে আপনি বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করতে পারবেন, আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন। তাহলে বুঝেন যে পোস্ট অফিস ইটালিয়ান একটা আদিম যুগের একটা হচ্ছে যে প্রতিষ্ঠান, এটা কত শক্তিশালী। আর আমাদের দেশে দেখেন, পোস্ট অফিস উধাও হয়ে গেছে, পোস্ট অফিস নাই এখন। তো যাই হোক, যেই কথা বলছিলাম, যে একটা দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের প্রশাসন, সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব কতটা পালন করতে পারে এবং কতটা করে সেটার উপরে। তো আমার এই যে জরিমানাটা আমার কাছ থেকে নিল বা আমাকে দিতে হইতেছে, এটা স্বাভাবিকভাবে আমার জন্য এটা কষ্টকর। আমি চাইবো না আমার 10,000 টাকা, মানে যেটা আমি হয়তো বা 1 দিন 1.5 দিন কাজ করে পাই, সেটা নষ্ট হয়ে যাক, সেটা আমার কাউকে দিতে হোক। বাট আমি এই আইনটার, এই দেশে যে আইনটা বলবৎ আছে, চলমান আছে, এটাকে আমি রেসপেক্ট করি। আমাদের দেশে হইলে কি হয়, আমাদের দেশে যে পুলিশ আছে, তারা দেখা যায় যে খুব একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে কোনো মানুষকে মেরে ফেলতেছে, এই মুহূর্তে তারা আসে না। আবার তারা যে আপনার কাছ থেকে জরিমানা নেয়, সরকারি খাতায় যে জরিমানা, ওইটা না দিয়ে তারা অনেক সময় নিজের পকেটে ভরে। ঠিক আছে? তো এই কারণে আসলে আমরা আগাইতে পারি না। আর আমাদের জাতিগতভাবে সমস্যা হইলো, আমরা সবাই মিলে ভালো থাকি, সারা বাংলাদেশ ভালো থাকুক, এই বিষয়ে আমরা একমত না। আমরা সবাই মিলে ভালো থাকবো 55 বছরের মধ্যে আমরা এই বিষয়টা একমত হইতে পারি নাই। আমরা লোভী। আমরা চাই আমরা কয়েকজন আমার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে তার দ্বারা সুবিধা আদায় করা। যার কারণে কি হয়,
একটা সময় পরে আমি যখন ক্ষমতা থেকে চলে যাই তখন আবার অন্য কেউ আসে, যার পছন্দের লোকেরা আমাকে আবার জুলুম নির্যাতন করে। যেমন আওয়ামী লীগের কথা বলা যেতে পারে। আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে চলে গেছে এবং তাদের যে কৃতকলাপ, যেমন হেলিকপ্টার থেকে জালানার কাছে দাঁড়ায় থাকা 6 মাসের শিশুকে হত্যা করা, যেটার একটা পোস্ট আমি শেয়ার করছি। তো এই ধরনের নৃশংস হত্যার দাগ যার সাথে আছে তার তো আসলে রাজনৈতিকভাবে ফিরে আসা উচিত না, যার হাতে মানুষের রক্তে রঞ্জিত। বাট সমস্যা হয় কি, যখন এদের বিপরীতে অন্য কেউ ক্ষমতায় এসে আবার একই জুলুম করে, তখন আবার তাদের মানে ফিরে আসার সুযোগটা তৈরি হয়। তো আমাদের দেশের সমস্যা হয়েছে, আমি যাকে পছন্দ করি, আমি লোভী, আমি নিজে বড়লোক হব, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা আমি ভোগ করব। আমরা সবাই এই শ্রেণীর, মানে বাংলাদেশে ধরেন 90% মানুষই এমন যে নিজের বুঝে, নিজের বুঝের বাইরে কোনো কিছু বুঝতে চায় না, যার কারণে আমরা আসলে জাতি হিসেবে উন্নত হইতে পারিনি। আমাদের দেশে যে অপরাধ করবে তাকে যেমন শাস্তি দেওয়া হবে, এটা পুলিশ চাইলেও পারে না। পুলিশের কাছে ফোন আসে যে অমুক আমার ভাতিজা হয়, তার ছেড়ে দাও, সে ধর্ষণ করছে, কোনো অসুবিধা নেই। যখন যে ধর্ষণ করে, যেমন আওয়ামী লীগের আমলে বিএনপিতে ভোট দেওয়ার কারণে 4 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে। আবার বিএনপি ক্ষমতায় আসার আগে এই নির্বাচনে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে একজনকে 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে। সো আমাদের সমাজ এই ব্যাপারে একমত যে যার ক্ষমতা আছে সে জুলুম করতেই পারে। এটা এটা খুবই স্বাভাবিক বিষয়। মানে আমাদের সমাজ বলে, আজকে আমার ক্ষমতা আছে, আমি একজন রিকশাওয়ালাকে থাপ্পড় দিতে পারবো, আমি একজন রিকশাওয়ালাকে তুই বলতে পারবো, যার কারণে কালকে আবার যার ক্ষমতা আছে সে আবার আমাকে তুই বলবে, সে আমাকে থাপ্পড় দিবে। সো এইটা হচ্ছে, আমরা যে ইউরোপের কথা বলি বা ইউরোপ আমেরিকা উন্নত, আমাদের দেশ উন্নত না। উন্নত, অনেকে বলে যে রাস্তাঘাট পরিষ্কার, এটা উন্নত। হ্যাঁ, এটা উন্নত, বাট রাস্তাঘাট পরিষ্কার এর দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, সে যদি রাস্তা পরিষ্কার না করে তাহলে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাই হচ্ছে উন্নতির কারণ। মানে হচ্ছে রাষ্ট্রের যে আইন, এটা যেই না মানুক তাকে ধরা হবে, তাকে পানিশ করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এই ব্যাপারে ইউরোপিয়ানরা মানে একমত হইতে পারছে তারা, যার কারণে তাদের জাতিসত্তা একটা, হ্যাঁ ধর্মের বিষয়টা ভিন্ন, তাদের ধর্মর ব্যাপারটা আলাদা, বাট আমাদের দেশেও যে ধর্মের বিষয়টা আছে এটা তো আমরা ব্যক্তিগতভাবে পালন করি। আমাদের রাষ্ট্রে তো ধর্ম নাই, রাষ্ট্র তো অন্ধ, আমাদের রাষ্ট্র তো সেকুলার। সো আমাদের দেশে যদি ইনসাফ থাকতো, ব্যক্তিগত ধর্মকর্ম করে আমরা ধার্মিক হইতে পারতাম ভালোই। বাট আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের আইনি কাঠামো নাই। আমাদের রাষ্ট্রের কোনো নিজস্ব সদিচ্ছা নাই, রাষ্ট্রের কোনো শক্তি নাই। ধরেন উন্নত বিশ্বে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি 60 বছর কাজ করবেন, চাকরি বেসরকারি হোক সরকারি হোক, আপনি পেনশন পাবেন। আপনার একটা বাচ্চা হবে, সে জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত রাষ্ট্র তাকে সাহায্য করবে। আর আমাদের দেশে কি হয়, আপনার জন্ম আপনার যখন হয় তখন আপনার বাবার একটা পেরেশানি, হসপিটালের বিল শোধ করতে হবে। আবার আপনি যখন মারা যান তখন আপনার সন্তানদের পেরেশানি, যে হচ্ছে আপনার জানাজার কাফনের কাপড় কিনতে হবে, আপনার এলাকার মানুষকে খাওয়াইতে হবে। সো আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের একটা পতাকা আছে, আমাদের একটা পাসপোর্ট আছে, যেটা পাইতে গেলে আবার ঘুষ দেওয়া লাগে, এবং আমাদের একটা ভূখণ্ড আছে যেখানে আমরা থাকি, বাট সেটা সার্বভৌম না। যে কেউ চাইলেই আপনার সীমান্তে মানুষ হত্যা করতে পারে, এবং যে কেউ চাইলেই আপনার রাষ্ট্রের সম্পদ বাইরে পাচার করতে পারে। সো এখানে আধুনিক রাষ্ট্র বলতে যা বোঝায় এরকম কিছু আসলে আমাদের নাই। আমাদের একটা ভূখণ্ড আছে যেটা আদিম যুগেও থাকতো, আমরা ওইখানেই আছি এখনো পর্যন্ত। সো আমাদেরকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হইতে হবে এই ব্যাপারে, যে রাষ্ট্রের আইনের ব্যাপারে সবাইকে শ্রদ্ধাশীল হইতে হবে। আমরা জাতিগতভাবে এমন একটা রাষ্ট্র চাই যেখানে যে অন্যায় করবে তার বিচার হবে, এবং সেটার জন্য আমাদেরকে ভোকাল হইতে হবে। আমাদেরকে এই ব্যাপারে সরব থাকতে হবে যে ভাই যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি কথা বলবো। আমাদের প্রবলেমটা হইল আমরা কথা বলি, বাট যখন
ভোকাল কাউকে তুলে নিয়ে যাওয়া হয় কথা বলার কারণে, তখন আবার আমরা ভয় পেয়ে যাই। যেমন ধরেন জুলাইতে অনেকে কথা বলছে, ওই দিন দেখলাম যে বিক্রমপুরী সে কথা বলছে, সালাউদ্দিন সাহেবের একটা হয়তোবা একটা হেফাজতের প্রোগ্রাম ছিল, সেখানে সালাউদ্দিন সাহেব বক্তব্য দিছে। তো বিক্রমপুরে একটু দেখলাম যে সে খুব রাগ হয়ে গেছে, হয়তোবা বক্তব্যের মধ্যে ভুল কিছু বলছে বা জাতি বিরোধী কিছু বলছে। তো এরপরে তাকে প্রথম আলো মামলায় আটকায় দেওয়া হইলো। এরপরে আমি দেখলাম যে বাংলাদেশের যারা পাবলিক ফিগার বা শক্তিশালী রাজনীতিবিদ, তারা কেউ তার ব্যাপারে কথা বলে নাই। জামাত কথা বলে নাই, মামুনুল হক সাহেব কথা বলে নাই, ব্যারিস্টার ফুয়াদ কথা বলে নাই, মাহমুদুর রহমান কথা বলে নাই। আমরা সাধারণ জনগণ আমরাও সেইভাবে কথা বলতে পারিনি, বা আমরা বললে আসলে কিছু আসে যায় না। সো আমার কাছে মনে হয় আপনি যে লড়াইটা করবেন, সেই লড়াইয়ের ক্ষেত্রে আপনার যে সহযোদ্ধা, তার যখন কোনো ক্ষতি হবে, এটা তো যুদ্ধের নিয়ম যে আপনার যুদ্ধের ময়দানে একজন আহত হয়ে গেলে আপনি তাকে উঠায় নেবেন, কিন্তু আপনি তো উঠাইতেছেন না। আমরা তো বাংলাদেশি হিসেবে আমরা তো যারা অন্যায়ের শিকার হয়েছে জুলাইয়ের পরেও, তাদেরকে তো আমরা ফিল্ড থেকে উঠায় নেই নাই। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের বুঝদিলি, এটা তো বলতে হবে। সো আমার নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নাই। আপনি জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, আমি কোনো দল করি না। বাট আমার কাছে মনে হয় কেউ ভালো কিছু করলে, বিএনপিও যদি ভালো কিছু করে, সেটার তার মানে প্রাপ্যতা স্বীকার করা উচিত। এবং জামাত যদি অন্যায় করে সেটা বলা উচিত। জামাত বিরোধী দল আছে বইলা সে তাকে মুখস্থ তাকে সাপোর্ট দিয়ে যেতে হবে, এরকম কোনো কিছু নাই। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি অযথাই তাকে গালাগালি করবেন, তাকে মার্টিন লুথার কিং বলবেন, আমি তো এটার কোনো প্রয়োজন মনে করি না। আপনি যদি তারেক রহমানকে দুর্বল করেন, যেরকম যেই নির্বাচনের মাধ্যমেই হোক, যখন জামাত এই নির্বাচন মেনে নিছে, তখন তো আর আমি আম পাবলিক, আমার তো আর আসলে কিছু বলার নাই। সো এরকম একটা নির্বাচনের মাধ্যমে, তো জামাত নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করলো যে জামাতকে মানুষ ভোট দেয় নাই। সো জামাত যেখানে তারেক রহমানকে মেনে নিছে এবং তারেক রহমান একজন প্রধানমন্ত্রী, সেইখানে আমি যদি তাকে মার্টিন লুথার কিং বলি, তাকে তার ব্যক্তিত্বকে নিয়ে যদি আমি দুর্বল করার চেষ্টা করি, তাহলে দিন শেষে আসলে এটার বেনিফিটটা আওয়ামী লীগের কাছেই যাবে। এটার বেনিফিটটা ভারতের পছন্দের দলের দিকেই যাবে, কারণ ভারত কোনোভাবেই বিএনপিকে মন থেকে মেনে নেয় নাই, অনেকটা জোর করে সংসার করার মতো। হয়তোবা বিএনপিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে ভারত, বা করছেও অনেক ক্ষেত্রে। বাট আমি অযথাই বিএনপিকে দুর্বল করব, অযথাই তারেক রহমানকে নিয়ে ট্রল করব, আমার কাছে এটার কোনো যৌক্তিকতা মনে হয় না। তারেক রহমান যদি কোনো দুর্নীতি করেন, বা হচ্ছে উনি স্পেসিফিক্যালি উনি কি রাষ্ট্রবিরোধী কাজ করতেছেন, সেটা সমালোচনা করা যেতে পারে। বাট অযথাই একজন মানুষের ব্যক্তিত্বকে নিয়ে ট্রল করা উচিত বলে, বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব নিয়ে ট্রল করাটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আপনাদের কাছে হইতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।